দোকানে আমরা জানি অনেকেই আছেন আজকের আড়ালে আবদালে উঁকি মারতে এসছেন, ভেবেছিলেন সিপিএম এর মিছিলে লোক হবে না। যারা শুনতে চাইছেন না, যারা চায়ের দোকানে লোক দেখতে এসছেন, তাদেরকেও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। 2021 সালে এখানকার তৃণমূল ভেবেছিল সারদা নারদার পয়সায়, চাকরি চুরির পয়সায় দু একটা বেঈমানকে কিনে নিয়ে বোধহয় লাল ঝান্ডাকে শেষ করে দেবে। আমরা বলছি কান খুলে শুনে রেখে দাও, ওই সারদা নারদা চাকরি চুরির পয়সা দিয়ে দু একটা বেঈমানকে কেনা যায়, লাল ঝান্ডা ধরে যারা সাচ্চা ইমানদারকে কেনা যায় না। আজকের এখানে মানুষজন প্রমাণ করে দিয়েছে। কয়েকদিন এই গতকাল ধরে প্রতিদিন খবরের কাগজে, টিভির পর্দায় আপনারা দেখছেন যে কলকাতার নাক কান সব কাটা গেছে। আমরা বললাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী নাক কান দুটোই কাটা, তো সে রাজ্যের নাক কান তো কাটা যাবে, এটাই তো স্বাভাবিক। মেসি এসছে কলকাতায়, লোকে সারা জীবনের সঞ্চয় দিয়ে টিকিট কেটে 15,000 20,000 টিকিট কেটে, কেউ 1 লাখ 2 লাখ 10 লাখ টিকিট কেটে ছবি তুলবো বলে কলকাতাতে যুবভারতী স্টেডিয়ামে গিয়েছে। মেসিকে লোকে দেখতে পায়নি, অরূপ সহ নেতা নেত্রীদের ভিড়। তা লোকজন অনেকে বলছে দাদা মেসি তো সময়ের আগে কলকাতা ছেড়ে চলে গেল। আমি তার পিঠে হাত দিয়ে বললাম ভাই চিন্তা করিস না, মেসি সময়ের আগে কলকাতা থেকে চলে গেছে, আর পিসি ঠিক 26-এ সময় হলে বাংলা ছেড়ে চলে যাবে, তার জন্য বাংলার মানুষ প্রস্তুত হচ্ছে। আর তাই এই বাংলা বাঁচানো যাত্রা, বাংলাকে বাঁচাতে হবে। অনেকে বলে বাংলাকে কেন বাঁচাতে হবে? আমরা বললাম গোটা বাংলাটাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস আর ওনার দাদা নরেন্দ্র মোদী, যিনি দিল্লিতে বসে আছেন, দুই দাদা ভাই বোন মিলে গোটা বাংলা, গোটা দেশটাকে শেষ করেছে। তাই আমাদের সামনে, লাল ঝান্ডার সামনে আমাদের কর্তব্য হচ্ছে এই বাংলাটাকে বাঁচানো। এই যে যখন এখানে দাঁড়িয়ে আছি, পিছনেই খোলাপোতা বাস স্ট্যান্ড। আপনারা বাস স্ট্যান্ডে যদি বাসে ওঠেন, এখান থেকে বসিরহাটের বাস যায়, হাবড়ার বাস যায়, দেখবেন বাস ফাঁকা হোক আর ভরা হোক, যে কন্ট্রাক্টর আছে, দাদা পেছনের দিকে যান, দাদা পেছনের দিকে যান, বলে না বাস কন্ট্রাক্টর। ভারতবর্ষটা যদি একটা বাসের মতো হয়, আর সেই ড্রাইভারের নাম যদি নরেন্দ্র মোদী হয়, কন্ট্রাক্টরের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। যারা বাসে উঠছে বলছে দাদা পেছনের দিকে যাও, পেছনের দিকে যাও, পেছনের দিকে যাও। এই পশ্চিমবঙ্গে, এই ভারতবর্ষে বেকার যুবক, তুমি দেশের প্রধানমন্ত্রী, তুমি বলেছিলে महंगाई का जमाना खत्म हो गया, मोदी का जमाना चालू हो गया। আমরা বললাম সেটা কি? বললো মোদিকে যদি সকাল সকাল গিয়ে পদ্ম ফুলে ভোট দাও, চাল ডাল আলু পেঁয়াজ রেশন পেট্রোল ডিজেল দাম হু হু করে কমে যাবে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল পরিবর্তন চাই, পরিবর্তন চাই, উল্টে দিলে পাল্টে যাবে, সকাল সকাল ফুল ফুটবে, এরকম নানা রকম স্লোগান এখনো দেয়াল দুলে লেখা আছে। যখন বেকাররা কাজ চাইছে, তখন দেশের প্রধানমন্ত্রী বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো যদি বিজেপি ক্ষমতায় আসে। আর তৃণমূল বলেছিল বছরে 2 লাখ বেকারের চাকরি দেবো। এখন পরিবর্তনের পর, আজকে দিনের পরে, যখন ভারতবর্ষের বেকাররা দেশের প্রধানমন্ত্রীর কাছে বলছে আচ্ছা আপনি তো দেশের সরকার, আপনি বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেবেন, কাজ কোথায়, চাকরি দিন, বলছে পেছনের দিকে যাও। রাজ্যে যখন বেকাররা বলছে কাজ কোথায়, মমতা ব্যানার্জি বলছে পেছনের দিকে যাও। কৃষকরা মাসে ফসল তুলছে, দাম ঠিক করে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার, দাম ঠিক করে দিয়েছে। মান্ডিতে গেলে সরকারি রেট হচ্ছে 2385 টাকা। এখানে যতগুলো কৃষক আছে বুকে হাত দিয়ে বলুন 2385 টাকা কুইন্টাল পান? 1600, 1700, 1800, 1900 টাকা ধানের কুইন্টাল। কিষাণ মান্ডিতে ধানের ব্যবস্থা নেই। কৃষকরা বলছে ফসলের দাম কোথায়? সারের দাম তো বাড়িয়ে দিয়েছো, ভর্তুকি তুলে দিয়েছো, সারের দাম দ্বিগুণ হয়েছে, কিন্তু ফসলের দাম আমরা পাচ্ছি না। ফসলের দাম কোথায়? বলছে পেছনের দিকে যাও। প্রতিদিন গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে মা বোনেদের সম্মান, ইজ্জত, আব্রু প্রতিদিন ভুলণ্ঠিত হচ্ছে। আমরা যখন বলছি আচ্ছা মা বোনেদের সম্মান থাকবে না কেন, বলছে পেছনের দিকে যাও। এই ঠেলতে ঠেলতে একটা গোটা প্রজন্মকে খাদের কিনারায় টেনে দাঁড় করিয়ে দিয়েছে। এখন আপনি যদি খাদের সামনে দাঁড়ান, তাহলে আপনার সামনে দুটো রাস্তা আছে। হয় খাদের থেকে লাম্বের ওই অন্ধকার গহ্বর, অতল গহ্বর খাদ, যার 2 চোখ দিয়ে দেখা যায় না, ওই খাদে ঝাঁপ দেয়া, নিজের জীবনকে শেষ করে দেয়া। আর 2 নম্বর অপশান, যেটা সিপিআইএম পার্টি শেখায়, যেটা লাল ঝান্ডার পার্টি শেখায়, 2 নম্বর অপশান হচ্ছে আমাদের নেতারা আমাদের শিখিয়েছিল, দেয়াল থেকে শিখতে হয়, দেয়াল থেকে জানতে হয়, আর দেয়ালে পিঠ থেকে গেলে দেয়াল জুড়ে লিখতে হয়। আজকের গোটা বাংলার মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, তাই নতুন করে দেয়াল জুড়ে ইনকলাব জিন্দাবাদ লেখার সময় এসছে। তাই এই বাংলা বাঁচানোর যাত্রা। এই বাংলাকে বাঁচাতে হবে, আমাদের জন্য নয়, আমাদের আগামী প্রজন্মের জন্য। সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ধ্রুবদা বলবার সময় বলেছে
আশেপাশে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট স্কুল, ঠেলো করি মাখো তেল, যদি কাছে পয়সা থাকে মাস গেলে 20,000 30,000 টাকা দিয়ে আপনি আপনার বাড়ির ছেলেকে যদি প্রাইভেট স্কুলে পড়াতে পারেন তাহলে হবে, না হলে আপনার সন্তানের ভবিষ্যৎ নেই। কাজ তো ছেড়ে দিন, জায়গা জমি বিক্রি করে এলাকার টোটো চালক ভাইরা টোটো কিনেছে, এতেও টোটো চালক ভাইদের শান্তি নেই। হয় প্রথম কথা হচ্ছে টোটো কিনেছো ভালো হয়েছে, ইউনিয়নে আসতে হবে, ইউনিয়নে যে নেতারা আছে তাদেরকে কাটমানি দিতে হবে, সিন্ডিকেট বলে, তাই তো আছে তো নাকি? এখন আবার নতুন করে টোটো চালকদের জন্য নিয়ম নিয়ে এসছে, বলছে পুরাতন যদি টোটো হয় তাহলে বছরে 2800 টাকা, এই 2 বছরে 2800 টাকা, আর বছরে 1700 টাকা। আর নতুন টোটো যদি তুমি কেনো মার্কেট থেকে তাহলে 18,000 টাকা তোমার এক্সট্রা সরকারকে দিতে হবে রেজিস্ট্রেশন করবার জন্য। কেন? এলাকার গরিব মানুষ, গরিব ভাইরা টোটো কিনে খাচ্ছে, টোটো কিনে কোন রকমের টোটো চালিয়ে দিন রোজগার করছে, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, তুমি তাদের কাজ দিতে পারছো না। আর যারা টোটো চালিয়ে খাচ্ছে তাদের থেকে 18,000 টাকা, 1700 টাকা, 1800 টাকা দিতে হবে। কেন? যখন কাজ চাইবেন আপনি তখন ওখানে দাদা বলেছিল জো হাল দিল কা ইধার হো রাহা হ্যায় ও হাল দিল কা উধার ভি হো রাহা হ্যায়। যমুনা পাড়ের দাদা আর গঙ্গা পাড়ের দিদি, দুজনের মধ্যে ভারী মিল। ওখানে বললো পকোড়া ভাজো আর এখানে পিসি বললো চপ ভাজো। আমরা বলতে চাই এই গরমের মধ্যে, এই ঠান্ডার মধ্যে আগুনের সামনে দাঁড়িয়ে যে মানুষটা চপ বিক্রি করে আর যাই পারে হোক, নিজের গতর খাটিয়ে পয়সা ইনকাম করে, আপনার ভাই ভাইপোদের মতো লুটে পুটে খায় না। আর বাংলার মানুষ এখনো বুঝে গেছে টিএমসি মানে তেল মুড়ি চপ আর দিদিমণির ঢপ। এই ঢপের চপ পশ্চিমবঙ্গের মাটিতে বেশি দিন চলবে না। বিজেপি আরএসএস এর সঙ্গে গোটাপ করে গোটা বাংলাটাকে শেষ করে দিচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের মাটিতে কাজ নেই, শিক্ষা নেই, কর্মসংস্থান নেই, স্বাস্থ্য নেই, রাস্তাঘাট ভেঙে পড়েছে। এই নিয়ে কোনো আলোচনা হবে না। ওখানে দাদা বললো রাম মন্দির করব, এখানে দিদি বললো জগন্নাথ মন্দির করব। ওখানে দাদা বললো আমি নয়া জাতীয় শিক্ষানীতি এনইপি নিয়ে এসছি, এখানে বললো আমি এসিপি নিয়ে এসছি। ওখানে বললো গীতা পাঠ হবে, উনি বললেন হনুমান চালিসা পাঠ হবে। স্কুল খোলার কথা কেউ বলে না, কারখানার খোলার কথা কেউ বলে না। এই দেখবেন আরএসএস আর তৃণমূল, অনেকে মনে করে তৃণমূল খুব খারাপ, তৃণমূলকে আটকানোর জন্য বিজেপিকে আনতে হবে। আর অনেক লোকে মনে করে বিজেপিটা খুব খারাপ, অসভ্য, দাঙ্গাবাজের পার্টি। এই বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে নিয়ে আসতে হবে। কান খুলে শুনে রাখুন, আপনারা আমাদের অভিভাবক, বুকে হাত দিয়ে চিন্তা ভাবনা করবেন। ছাগল দিয়ে নাঙল চাষ করা যায়, নাঙল চাষের করার জন্য বলদ লাগে। ছাগল দিয়ে যেমন নাঙল চাষ করা যায় না, তেমন বিজেপিকে দিয়ে তৃণমূল আর তৃণমূলকে দিয়ে বিজেপি আটকানো যায় না। বিজেপি তৃণমূল আটকানোর জন্য হিম্মত লাগে আর বুকে ধক লাগে। এই লাল ঝান্ডার সেই হিম্মত, সেই ধক আছে, এরা আটকাতে পারবে। অনেক সময় বাড়িতে দেখবেন ভাই বোনের মধ্যে সমস্যা হয়, গন্ডগোল হয়, কিন্তু বাবার বিরুদ্ধে কেউ কথা বললে বোন চিৎকার করে, ভাইও চিৎকার করে। এই ভারতবর্ষের মাটিতে আরএসএস এর বড় ছেলের নাম যদি নরেন্দ্র মোদী হয়, আরএসএস এর ছোট মেয়ের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আরএসএস চালাচ্ছে গোটা দলটা। দেখতে পাচ্ছে না ওয়াকাফ? রাজ্যের মুখ্যমন্ত্রী বললো আমি ওয়াকাফ আইন লাগু করতে দেব না, আমি এসআইআর লাগু করতে দেব না। যখন খুব লাফালাফি করছে, এখান থেকে শুভেন্দু ফোন করে দাদাকে বলল ও টুনির মা, তোমার টুনি কথা শুনছে না। তখন দাদা ফোন করে বললো আরে ওয়াকাফ বিল তো লাগু করতে হবে। তাই রাতের অন্ধকারে রাজ্যের মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসনের কাছে নির্দেশ দিয়ে দিল ডিএমদের কাছে, যা উমিদ পোর্টালে 5 তারিখের মধ্যে নাম তোলো। আচ্ছা, যদি 5 তারিখের মধ্যে উমিদ পোর্টালে নাম তুলতে না পারে কি হবে? যে কবরে আমার দাদা, আমার নানা, আমার নানি শুয়ে আছে, যে কবর ওয়াকাফের সম্পত্তি, ওই কবর আর ওয়াকাফের সম্পত্তি থাকবে না, সরকারি জমি হয়ে যাবে। যে মসজিদে আমার বাপ ঠাকুরদা 14 পুরুষ নামাজ পড়ে এসছে, ওই মসজিদ নাকি ওয়াকাফের সম্পত্তি থাকবে না, ডিএম এর সম্পত্তি হয়ে যাবে, সরকারের খাস সম্পত্তি হয়ে যাবে। যে মাদ্রাসা, যে ঈদগাহ, যে ওয়াকাফের অসংখ্য সম্পত্তি যেগুলো আছে, উমিদ পোর্টালে যদি নাম না তোলা হয় তাহলে ওয়াকাফের সম্পত্তি আর থাকবে না। আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি তো মমতা ব্যানার্জি, আপনি বলেছিলেন এই সামনে রমজান মাস আসবে, আবার সারাদিন গান্ডে পিণ্ডে গিলে রমজান মাসে মাথায় হেজাব পরে ইনশাল্লাহ মাশাল্লাহ বলে ইফতার পার্টি করবেন। আর মুসলিম পাড়ায় গিয়ে বলবেন দেখো আমি কত মুসলিম দরদি। উত্তর দিতে হবে না তৃণমূলকে? কেন উমিদ পোর্টালে নাম উঠল না? কটা ওয়াকাফের সম্পত্তি নাম উঠল?
এই উত্তর 24 পরগনা জেলাতে যে অসংখ্য ওয়াকাফের সম্পত্তি আছে, আর তৃণমূলের নেতারা যে সম্পত্তি দখল করে ভোগ দখল করে আছে, সেই সম্পত্তির হিসাব কে দেবে? কোনো উত্তর তৃণমূলের কাছে নেই। তৃণমূল শুধু কি ওয়াকাফের সম্পত্তি খাচ্ছে? তৃণমূল ওয়াকাফের সম্পত্তি খাচ্ছে, আর অনেক লোক বলছে ঠিক আছে কিন্তু মুসলমানদের টাইট দিচ্ছে, বিজেপি তো ভালো। বিশ্বাস করুন, দিল্লির দিকে তাকিয়ে দেখুন, দিল্লিতে একটা 1400 বছরের পুরনো মন্দির ছিল, 1400 বছরের। আরএসএস এর হেডকোয়ার্টার তৈরি হবে, সেই হেডকোয়ার্টার তৈরির জন্য রাস্তা লাগবে, পার্কিং স্ট্যান্ড লাগবে। 1400 বছরের পুরনো মন্দিরকে ভেঙে গুড়িয়ে দিয়ে পার্কিং স্ট্যান্ড তৈরি করছে। এই আরএসএস বিজেপি যদি দেশে রাজ্যে থাকে, তাহলে আপনার মন্দিরও সুরক্ষিত নয়, আপনার মসজিদও সুরক্ষিত নয়। মন্দির মসজিদ সুরক্ষিত করতে পারে একমাত্র লাল ঝান্ডার পার্টি, একমাত্র আমরা পারি সুরক্ষিত করতে। আমরা বলি ধর্মের ভিত্তিতে কেন মানুষে ভাগ করবে? গোটা দেশ জুড়ে যখন আমরা কাজ চাইছি, বলছে কাজ হবে না। কাজ পাবে কে? বলছে সিভিক পুলিশ নিয়ে এসছি। যে সিভিক ভাই আমার কথা শুনতে পাচ্ছেন, বিশ্বাস করুন আপনাদের বিরোধিতা আমরা করছি না, কারণ আপনাদের ঢাল নেই, তরোয়াল নেই। নিধিরাম সর্দার করে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে হাতে একটা লাঠি দিয়ে। তুমি সিভিক পুলিশ, মাস গেলে মাইনে পাও কত? 5000, 7000, 10,000 টাকা মাইনে পাও। 6 মাস আগে মাইনে পেয়েছো, এখনো তোমার মাইনে নেই। আর তুমি যে কাজ করো, তোমার পুলিশ অফিসারও সেই কাজ করে, তুমি মাইনের টাকা পাচ্ছ না। যখন সিভিক পুলিশ থানাতে গিয়ে বলছে স্যার আমার মাইনের টাকা কোথায়, তখন বলছে রাস্তাঘাটে দাঁড়িয়ে যা, লরিতে আসছে, লরিতে হাত পা 10 টাকা 20 টাকা করে লরি থেকে তোল, আর কারা হেলমেট পরে আসেনি দেখ, তাদের থেকে 200 টাকা 300 টাকা করে নিয়ে। ফলে আমরা সিভিক পুলিশদের জন্য লড়াই করছি, কিন্তু যে সিভিক পুলিশ নিজেদেরকে আইপিএস আইএএস অফিসার মনে করো, ভাই বিশ্বাস করুন, ঢাকও থাকবে না, ঢাকিও থাকবে না, খুঁটিও থাকবে না, মাটিও থাকবে না, তখন আপনাদের নিরাপত্তাও থাকবে না। বললো সিভিক পুলিশ হবে, সিভিক ডাক্তার হবে, সিভিক মাস্টার হবে। আমরা বললাম সব যদি সিভিক দিয়ে চালিয়ে দাও, তো আপনি নবান্নে বসে থেকে কি করছেন? আপনি নবান্নেতে রেজিগনেশন করে দিন, আমরা সিভিক মুখ্যমন্ত্রী দিয়ে রাজ্যটা চালিয়ে দেবো, তাতে পশ্চিমবঙ্গটা বেঁচে যাবে, বাংলার বেকার যুবকদের ভবিষ্যৎ বেঁচে যাবে। তাই এই সময়কালে দাঁড়িয়ে বাংলা বাঁচানোর লড়াই, আমাদের এই বাংলা বাঁচানোর লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। দেশে একটা বিজেপি সরকার আছে, আমি কথা দীর্ঘায়িত করব না। দেশে যে সরকার আছে, প্রতিদিন হিন্দু মুসলমানে ভাগ করতে চাইছে, মানুষে মানুষে ভাগ করতে চাইছে। এই যে একটা শকুনের ছানা, তার গাছের ডালে তার বাসা আছে, বাসাতে বসে বাবার মাকে বলল মা একটু মানুষের মাংস খেতে ইচ্ছা করছে। বাবা মা বললো কোনো চিন্তা করিস না, আমি যাচ্ছি মানুষের মাংস খাওয়ার ব্যবস্থা করছি। কিছুক্ষণ পরে শকুনের বাবা আর মা ওই শকুনের ছানার কাছে 2টো মাংসের টুকরো নিয়ে এলো। ছানা তো রেগে আগুন, বললো তোমার কাছে আমি মানুষের মাংস খাবো বললাম, তুমি গরুর মাংস আর শুকুরের মাংস নিয়ে এসছো, আমি মানুষের মাংস ছাড়া অন্য কোনো মাংস খাবো না। শকুন বলল চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করছি। কিছুক্ষণ পরে যখন রাত হলো, যখন অন্ধকার নামলো, তখন শকুনের বাবা ওই গরুর মাংসটা নিয়ে গিয়ে মন্দিরের সামনে, আর শকুনের মা ওই শুকরের মাংসটা নিয়ে মসজিদের সামনে গিয়ে ফেলে দিল। তারপর দিন যখন দরজা খুললো, তখন পাড়ায় পাড়ায় লুটে গেল, মসজিদের সামনে শুকুরের মাংস আর মন্দিরের সামনে গরুর মাংস, তাহলে কারা ফেলেছে? চল দাঙ্গা করি। হাতে লাঠি সোটা তরোয়াল নিয়ে, তীর ধনুক নিয়ে যে যেখানে পারলো মহল্লায় মহল্লায় মারামারি শুরু হয়ে গেল। গঙ্গা, রক্ত গঙ্গা বয়ে গেল, লাশের পর লাশ। শকুন আর শকুনের বাবা আর তার ছানাকে নিয়ে গাছের উপরে বসে বসে মজা দেখছে। যখন মানুষজন চলে গেল, পুলিশ এলো, দাঙ্গা যখন থেমে গেল, দেখলো যে লাশের পাহাড় হয়ে আছে। তখন শকুনের ছানাকে বলল এবার মনের সুখে কত মানুষের মাংস খাবি খা। এই পশ্চিমবঙ্গের মাটিতে কিছু আরএসএস এর ছানা ওই শকুনের ছানা হয়ে মানুষের মাংস খেতে চাইছে, আর নতুন করে বিজেপি তৃণমূল মন্দির মসজিদ হিন্দু মুসলমানের রাজনীতি করে আমাদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বিজেপি পাড়ায় পাড়ায় গিয়ে বলছে না ভাই রাম রাজত্ব নিয়ে আসবো, যদি রাম মন্দির প্রতিষ্ঠা হয় তাতে অনেক হিন্দু ভাই আমার মনে করছে বোধহয় রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে। বিশ্বাস করুন, আপনি যে পুরুষোত্তম রাম, যে ভগবান রামকে আপনি ভগবান রূপে পুজো করেন, আর নরেন্দ্র মোদী যে রামের কথা বলেন, দুটোর মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য আছে। আপনি যে ভগবানকে রাম রূপে প্রতিদিন পুজো করেন, সেটা পুরুষোত্তম রাম, সেটা ভগবান রাম। আর নরেন্দ্র মোদী যে রামের কথা বলেন, যদি আপনি রামকে যদি ইংরেজিতে লেখেন, রামের ইংরেজি কি হবে? আর এ এম রাম, তাই তো?
আর থেকে রিলায়েন্স, এ থেকে আদানি, আর এম থেকে মোহন ভাগবত অর্থাৎ আরএসএস। নরেন্দ্র মোদী আম্বানি, আদানি আর আরএসএস এর ভারতবর্ষ তৈরি করতে চাইছে, যে ভারতবর্ষে গরিব মানুষের কোনো অধিকার থাকবে না, যে মানুষের কথা বলছে, যে ভারতবর্ষে মানুষের কথা বলার কোনো অধিকার থাকবে না, যে ভারতবর্ষের সংবিধান বলে আগামী দিনে কিছু রাখবে না, যে ভারতবর্ষে এসআইআর এর নাম করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হবে। শুভেন্দু অধিকারী উত্তর দেবে না? কত রোহিঙ্গা পাওয়া গেল এসআইআর এ, কত নাম বাদ গেল, কত বাংলাদেশি পাওয়া গেল। আসলে নির্বাচনের আগে রোহিঙ্গা, বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বললে, দাঁড়িয়ে থাকলে মুসলমান, পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে কাজে গেলে সেখানে আক্রমণ করা হবে। আমরা তো এমন দেশ চাইনি, আমরা তো এমন রাজ্য চাইনি। তাই আসুন এমন একটা রাজ্য তৈরি করি যে রাজ্যে আমি আপনি সুখে থাকতে পারবো। আমি শেষ করব যে কথা বলে, এই যখন এই লড়াই আমরা লড়তে যাই, ওরা প্রতিদিন বলে লড়াই তোমরা লড়তে পারবে তো, ওদের কাছে পুলিশ আছে, ওদের কাছে গুন্ডা আছে। এটা ঠিক, তলায় তৃণমূল বলে কিছু নেই। তলায় তৃণমূল বলে কিছু আছে নাকি? পঞ্চায়েত নির্বাচনে যদি পুলিশ গিয়ে তৃণমূলের গার্ড না দিত, তৃণমূলকে খুঁজে পাওয়া যেত? ফলে পুলিশ, যতদিন পুলিশ আছে ততদিন তৃণমূল আছে। তৃণমূল না থাকলে পুলিশের খুঁজে পাওয়া যাবে না, পুলিশ না থাকলে তৃণমূলের খুঁজে পাওয়া যাবে না। ওরা আমাদেরকে বলবে তোমরা লড়াই লড়তে পারবে না, পুলিশ আছে, গুন্ডা আছে, টাকা আছে, তোমরা কি করে লড়াই লড়বে? ওই যে ওই গল্পটা বলবেন, যেদিন জঙ্গলে আগুন লেগেছিল, জঙ্গল থেকে একটার পর একটা বড় পশু পাখি প্রাণী জঙ্গল ছেড়ে পালিয়ে যাচ্ছিল। সেদিন জঙ্গল থেকে, জঙ্গলের সবচেয়ে ছোট্ট যে প্রাণী, একটা ছোট্ট চড়ুই পাখি ঠোঁটে করে জল নিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। জঙ্গলের সবচেয়ে বড় প্রাণী হাতি বলছে, আরে ভাই, আমি জঙ্গলের সবচেয়ে বড় প্রাণী হাতি, আমি জঙ্গলে আগুন নেভাতে পারছি না, তুই ছোট্ট চড়ুই পাখি, তুই ঠোঁটে করে গিয়ে জল নিয়ে গিয়ে আগুন নেভাবি? সেদিন ছোট্ট চড়ুই পাখি বলেছিল, যেদিন জঙ্গলের ইতিহাস লেখা থাকবে সেদিন আমার নাম জঙ্গল বাঁচানোর ইতিহাসে লেখা থাকবে। আমি ছোট হতে পারি কিন্তু আমার কলিজার ধক আছে। আর এই লাল ঝান্ডা পার্টির যারা এখানে বসে আছেন, যেদিন বাংলার ইতিহাস লেখা থাকবে, এখানে যারা বসে আছে লাল ঝান্ডা পার্টির নাম বাংলা বাঁচানোর ইতিহাসে লেখা থাকবে। আর যারা এখনো দূরে চুপচাপ বসে আছে তাদের নাম বাংলা বেচার ইতিহাসে লেখা থাকবে। তাই আপনাকে ঠিক করতে হবে আপনি কোন পক্ষে থাকবেন।